অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর ডাক্তার বনিরুজ্জামান। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ প্রতিরোধে জীবনযাপনে করণীয় কি। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা একটু শুরুতেই হৃদরোগ বিষয়টি কি এবং কেন হয় সে বিষয়টি একটু জানতে চাইব, তারপর অন্যান্য বিষয়ে আসব। হৃদরোগ বলা যেতে পারে এই সময় একটা বার্নিং ইস্যু। হ্যাঁ, গ্লোবালি প্রায় 33% মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ এবং বাংলাদেশেও প্রায় 34% মৃত্যুর কারণ হৃদরোগ। হৃদরোগ হওয়ার পেছনে আসলে একটা মাল্টিফ্যাক্টরাল বিষয় কাজ করে। প্রথমত হচ্ছে যে মানসিক চাপ, স্ট্রেস বা টেনশন যদি কারোর মধ্যে থাকে তাহলে হৃদরোগের পেছনে এটা ভূমিকা রাখে। এবং সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, অর্থাৎ যা খাওয়া উচিত স্বাস্থ্যকর খাবার কেউ যদি না খায় এবং অস্বাস্থ্যকর খাবার সে যদি দিনের পর দিন খেতে থাকেন, তারপর যদি তার শারীরিক পরিশ্রম তিনি না করেন, ওজন যতটা থাকা দরকার তার থেকে অতিরিক্ত থাকে, ধূমপান করেন, এই বিষয়গুলো মূলত হার্টে ব্লকেজ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের পেশেন্টরা আপনাদের কাছে বেশি যাচ্ছেন এই সমসাময়িক সময়ে? আমরা তো মূলত কাজ করছি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে। আমাদের একটি সেমিনারে জাতীয় অধ্যাপক ব্রিগেডের অবসরপ্রাপ্ত আব্দুল মালিক স্যার প্রয়াত, তিনি এসেছিলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের এনজিওপ্লাস্টি বাইপাস সার্জারি হচ্ছে এবং তিনি চমৎকারভাবে বলছিলেন যে এনজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি একমাত্র সমাধান নয়, এর পূর্ণাঙ্গ সমাধান, পরিপূর্ণ সমাধান হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ যখন কোনো ইন্ডিকেশন থাকবে যে তার রিং পরাতে হবে, বাইপাস করতে হবে, অবশ্যই করাতে হবে। কিন্তু এরপরে যদি রোগী যে কারণে তার হৃদরোগ হয়েছে, ব্লকেজ হয়েছে, তিনি যদি ওগুলো তার জীবন থেকে দূর না করেন, তিনি সেকেন্ড টাইম থার্ড টাইম আবার আক্রান্ত হবেন। ইভেন যেখানে রিং পরানো হয়েছে সেখানে আবার নতুন করে ব্লকেজ হবে, যেটাকে বলে রিস্টেনোসিস। আমরা কাজ করছি ঠিক এই পয়েন্টটা নিয়ে, যেন রোগী বারবার একই সমস্যায় আক্রান্ত না হন। তার মানে আমি যদি বলতে চাই যে কোনো পেশেন্টের রিং পরানো মানেই কি তার স্থায়ী সমাধান এটা হৃদরোগের জন্য? নাকি স্থায়ী সমাধানটা আসলে কি হতে পারে? স্থায়ী সমাধান হচ্ছে যে একজন ব্যক্তির যেভাবে জীবনযাপন করা উচিত তিনি যদি সেইভাবে জীবনযাপন করেন, তিনি এতে প্রতিরোধ করতে পারবেন। ইভেন সাম্প্রতিক গবেষণাগুলো বলছে ইভেন তিনি নিরাময় করতে পারবেন যদি তিনি টু দি পয়েন্ট ফলো করেন। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? নিরাময় করা কিভাবে সম্ভব? আমরা 80-র দশকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নিশ এবং ওয়াই অঙ্গরাজের ক্লিভল্যান্ড ক্লিনিকের সার্জন ডক্টর কার্লডল এসেলস্টান জুনিয়র, তারা আলাদাভাবে গবেষণা করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে তেল ছাড়া খাবার, অ্যানিম্যাল প্রোটিন সার্টেন পিরিয়ডের জন্য বন্ধ, 1-2-3 বছরের জন্য। অর্থাৎ মাছ, মাংস, দুধ তিনি খাবেন না, ডিমের সাদা অংশ খাবেন কিন্তু আপনার কুসুম খাবেন না। এবং বিকল্প আমিষ হিসেবে লাল চালের ভাত, লাল আটা রুটি, তারপর ডাল, বাদাম, বীজ, বিন এবং পর্যাপ্ত খাদ্যাভ্যাসটা এখানে ইম্পর্ট্যান্ট। এবং সাথে ওভারওয়েট থাকলে তার ওজন রিডাকশন করার জন্য পর্যাপ্ত এক্সারসাইজ, আর যেটি হচ্ছে ধূমপান বর্জন। আর তার মনে যদি কোনো দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা থাকে, এটা অবশ্যই দূর করতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে একজন ব্যক্তির জীবনযাপন একদম সায়েন্টিফিক, সাত্ত্বিক খাবার তিনি খান, কিন্তু তিনি ব্লকেজ আক্রান্ত হয়েছেন। কেন? জাস্ট এমন কিছু বার্নিং পয়েন্ট তার কাছে আছে, এমন কিছু ইস্যু তাকে কষ্টে রেখেছে যেটা তিনি চেষ্টা করেও দূর করতে পারেন নাই। এই কষ্ট, তার মানসিক স্ট্রেস, এবং এটা নিয়ে প্রচুর গবেষণা আছে। স্ট্রেস যে ব্লকেজ তৈরি করে, ছোট্ট একটা গবেষণার কথা বলতে পারি। আমেরিকাতে 30টি বানরের উপর গবেষণা চালানো হলো। র্যান্ডমলি 15টা বানরকে এক গ্রুপে, আর 15টা বানরকে আরেক দিকে, 2 গ্রুপে। প্রথম গ্রুপের বানরকে আমেরিকানরা যে খাবার খান সেই খাবার দেওয়া হলো এবং স্ট্রেস ফ্রি একটা কন্ডিশন রাখা হলো, কোনোভাবেই যেন তারা স্ট্রেস ফেস না করে, একদম আনন্দের সাথে তাদেরকে রাখা হলো। আর দ্বিতীয় গ্রুপকে একই খাবার দেওয়া হলো, সাথে পর্যাপ্ত স্ট্রেস, তাকে এমন একটা আচরণ করা হলো যে তাকে যেন মারা হবে, এখন খুন করা হবে, এইরকম। 22 মাস পর, প্রায় 2 বছর পর যখন এনজিওগ্রাম করা হলো, দেখা গেল যে সবার হার্টে ব্লকেজ
এবং এটা ইন্ডিকেট করে যে আমেরিকানরা যে প্রচলিত খাবার খান এই খাবার খেলে হার্টে ব্লকেজ হবে। কিন্তু যাদেরকে স্ট্রেস ফ্রি রাখা হয়েছিল তাদের ক্ষেত্রে যে ব্লকেজ হয়েছে, আর যারা স্ট্রেসফুল জীবন স্ট্রেসের সাথে রাখা হয়েছিল তাদের ব্লকেজের পরিমাণ ছিল দ্বিগুণ। আচ্ছা, তার মানে লাইফস্টাইল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এগুলা মানে একদম ধরে ধরে একটু আসবো আপনার কাছে। তার আগে একটু আমি জানতে চাই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এইসব আসলে প্রভাব ফেলে কিনা, মানে এই হৃদরোগের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা? আসলে এখন কালের লাইফস্টাইল এক্সপার্ট ডক্টর ডেইন অর্নিশ, ডক্টর কার্ল এসেলস্টাইন, ডক্টর জর্জ ওয়াশিংটন, ডক্টর নীল বার্নার্ড সহ এই সময় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন আসলে আমাদের একটা নতুন ডিজিজ এই সময়ের বিস্তার লাভ করেছে। সেই ডিজিজটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। যে রোগগুলোর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল, নেতিবাচক জীবন দৃষ্টির ফলে সৃষ্ট স্ট্রেস, টেনশন, অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, কায়িক পরিশ্রম না করা, ধূমপান, এগুলোর ফলে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলোকে আমরা একত্রে বলছি লাইফস্টাইল ডিজিজ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আসলে আলাদা রোগ নয়। আচ্ছা, এগুলো সামষ্টিকভাবে লাইফস্টাইল ডিজিজ, কিন্তু ম্যানিফেস্টেশন ভিন্ন। এটা হৃদরোগ হিসেবে হচ্ছে, হার্টে ব্লকেজ হচ্ছে, ডায়াবেটিস হিসেবে হচ্ছে, তখন তিনি ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করছেন, তিনি তখন মানে তার সুগার মেটাবলিজমের সমস্যা হচ্ছে, তারপর তার যখন রক্তচাপ বেড়ে যাচ্ছে আমরা বলছি হাইপারটেনশন। মূল কজ ভুল লাইফস্টাইল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জীবনযাপনের মানে যে অভ্যাস সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে হচ্ছে যে স্ট্রেস ফ্রি লাইফ অর্থাৎ আনন্দে থাকতে হবে, তাই তো? মানসিকভাবে আপনি সেটি বলছিলেন। একদম। আমি একটু বেশ কিছু বিষয়ে আসতে চাই। প্রথমে ব্যায়ামের বিষয় আসতে চাই, তারপর খাদ্যাভ্যাসের বিষয় আসতে চাই, মানসিক সুস্থতার বিষয় আসতে চাই। আমি যদি একটু ব্যায়ামের বিষয়ে বলি, শারীরিক সুস্থতার জন্য কী ধরনের ব্যায়াম করলে একজন মানুষ ভালো থাকতে পারবেন? ল্যান্সেট অত্যন্ত একটি প্রভাবশালী জার্নাল, মেডিকেল জার্নাল। ল্যান্সেট একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে বিশ্বে প্রতি 10টি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর কারণ হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা। আচ্ছা। এবং এখন যেটা বলা হচ্ছে যে কেউ যদি ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করে, এবং বলা হচ্ছে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং, ধূমপান করলে শরীরে যে ক্ষতি হয় একই ক্ষতি হয় যদি তিনি ঘন্টার পর ঘন্টা কাজ করেন, মানে বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রতিদিন, আগে বলা হতো আধা ঘন্টা, এখন বলা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা শারীরিক পরিশ্রম করতে হবে, সপ্তাহে 5 দিন, প্রতিদিন 1 ঘন্টা। এবং এই ক্ষেত্রে আমরা বলি এই শারীরিক পরিশ্রমটা আসলে কি পরিমাণ হতে হবে? আমি এটা বলতে যাচ্ছি যে 30 মিনিট তিনি জোরে জোরে হাঁটবেন, ঘন্টায় 4 মাইল বেগে, অর্থাৎ স্টেপিং তিনি মিনিটে 120, 25, 30 বার স্টেপিং হবে, তখন এটি হচ্ছে জোরে জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং। এর সাথে কিছু যদি তিনি জগিং করেন, যদি তার বয়স অ্যালাউ করে, অন্য কোনো সমস্যা না থাকে, 5-10 মিনিট জগিং এবং 20-25 মিনিট তিনি যোগা বা যোগব্যায়াম। এই যোগব্যায়াম হচ্ছে এটা ফর টোটাল ফিজিক্যাল ফিটনেস, কমপ্লিট ফিজিক্যাল ফিটনেস। মেডিটেশন নাও, যোগব্যায়াম আলাদা জিনিস, এটা হচ্ছে ফর টোটাল ফিজিক্যাল ফিটনেস। এই 3টা জিনিস যখন আমরা একত্রিত করব তখন তিনি ব্যায়ামের যে টোটাল উপকারিতা পাবেন। আচ্ছা, যোগ ব্যায়ামের বিষয়ে একটু আসতে চাই। আপনি যেটা এত গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়টা আসলে কিভাবে করতে পারেন? আসলে যোগব্যায়াম বা যোগা, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং মজার ব্যাপার, যোগব্যায়ামের ইতিহাস হচ্ছে 4600 বছর পুরনো। আমরা জানি যে আমাদের পাকিস্তানের সিন্ধু নদ তীরবর্তী যে সভ্যতা ছিল, সেখানে একটু দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল। সেই দ্রাবিড় সভ্যতার মানুষেরা এই যোগব্যায়াম চর্চা করতেন। তারা আসলে চর্চা করতেন যোগ সাধনা। যোগ সাধনার 8টি কম্পোনেন্টের একটি কম্পোনেন্ট ছিল ধ্যান, আরেকটি কম্পোনেন্ট হচ্ছে যোগাসন। কিন্তু এখন সেই যোগাসনটাই হয়ে গেছে যোগা, আর মেডিটেশন বা ধ্যানটা হয়ে গেছে আলাদা। আচ্ছা, যোগাসনটা কি শারীরিকভাবে কোনো রকম? যোগাসন হচ্ছে টোটালি শারীরিক একটা কসরত, শারীরিক আসন। আর মেডিটেশন বা ধ্যান হচ্ছে মেন্টাল, আমরা মনের ব্যায়াম বলতে পারি, এটা ব্রেনের ব্যায়াম বলতে পারি আমরা। আচ্ছা, এই যোগাসনটা কিভাবে আমাদের শরীরে ইফেক্ট করে, মানে ভালো কিছু প্রভাব ফেলে কিভাবে? অবশ্যই একটা ব্যাপার হচ্ছে আমাদের শরীরকে তৈরি করা হয়েছে অ্যাম্বুলেন্ট থাকার জন্য। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ ধরেন, কারো পায়ে ফ্র্যাকচার হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে, তো তাকে প্লাস্টার করে বলা হয়েছে 3-4 সপ্তাহ তিনি রেস্ট নেবেন। কিন্তু এর সাথে অর্থোপেডিক সার্জন বলে দেন যে আপনার পায়ের আঙ্গুলগুলো কিন্তু সবসময় নাড়াবেন। কেন? হাড় জোড়া লাগার জন্য মোবিলাইজেশন করে দেওয়া হয়েছে, কিন্তু মাংসপেশি যদি তিনি 4 সপ্তাহ 5 সপ্তাহ যদি তিনি মোবিলাইজ না করেন, 4 সপ্তাহ পর তিনি আর
বিছানা থেকে নামতেই পারবেন না, মাংসপেশিগুলো শুকিয়ে যাবে এবং আর তিনি নাড়াতে পারবেন না। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে তৈরি করা হয়েছে প্রত্যেক দিন আমাদেরকে ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে। কিন্তু মজার ব্যাপার, আজকে আধুনিক মানুষ আমরা এটাকে ঠিক উল্টো কাজ করছি। আমরা বসে থাকা থেকেই আনন্দের ব্যাপার করে নিয়েছি। ফলে যেটা হচ্ছে, এই যে আজকের যে মডার্ন ডিজিজগুলো, এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা। তো সেই জন্য যখন আমাকে তৈরি করা হয়েছে মানে পরিশ্রম করার জন্য, আমি যখন প্রতিদিন এক্সারসাইজ করব, কারণ এখন প্রফেশন চেঞ্জ হয়ে গেছে, আমি চাইলেও রিক্সা চালাতে পারবো না, আমি চাইলেও ঠেলা গাড়ি চালাতে পারবো না, এক একজনের প্রফেশন এক এক রকম। এখন অধিকাংশ মানুষের মানে প্রফেশন হচ্ছে ডেস্ক নির্ভর। যারা আমরা ডেস্ক নির্ভর জীবনযাপন করছি তাদের জন্য ব্যায়াম এসেনশিয়াল, কিন্তু একজন রিক্সাওয়ালার জন্য প্রয়োজন নাই। তিনি যা করছেন এমনিতেই তার কায়িক পরিশ্রম অনেক বেশি, মোর দ্যান ইনাফ। তিনি বরং যতটুকু পরিশ্রম করছেন এতটা তার দরকার নাই। আচ্ছা, তার মানে জীবনযাপনে পরিশ্রমটা অর্থাৎ শারীরিক সক্রিয়তাটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো, একটু মেডিটেশন নিয়ে কথা বলবো, এবং হৃদরোগের সাথে সব কীভাবে সম্পৃক্ত, কীভাবে মানুষ ভালো থাকে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। একটা বিরতি আমরা নিতে চাই, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। সঙ্গে আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগ প্রতিরোধে জীবনযাপনে করণীয় শুধু হৃদরোগ না, উচ্চ রক্তচাপ রয়েছে, ফ্যাটি লিভার রয়েছে। জীবনযাপন যদি সুন্দরভাবে করা যায় তাহলে কি আসলে এইসব রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়? অফকোর্স, কারণ আমি বলছিলাম যে এই যে আমেরিকা আমরা মজা করে বলি এটা পৃথিবীর স্বর্গ। আমেরিকা এখন 71% মৃত্যুর কারণ হচ্ছে আপনার নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে এক কথায় বলা যেতে পারে লাইফস্টাইল ডিজিজ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, কিছু রেসপিরেটরি ডিজিজ মারা যাচ্ছে 71%। এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কিছুদিন আগে একটি গবেষণা করে যে বাংলাদেশের 70% মৃত্যুর কারণ হচ্ছে এই রোগগুলো। আচ্ছা, এবং আমেরিকাতে যে কয়েকজন ভদ্রলোক একটু নাম বলছিলাম, তারা গবেষণাকে দেখিয়ে দিয়েছেন যে লাইফস্টাইল যদি যেভাবে গবেষণা করা হয়েছে সেইভাবে তারা যদি চেঞ্জ করেন, এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব, এমনকি নিরাময় করা সম্ভব, যে কাজটা আমরা করছি গত 13 বছর থেকে। আচ্ছা, নিরাময় করা সম্ভব। যেমন হৃদরোগ, ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো একেবারেই কন্ট্রোল থাকবে এবং মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসটা নিশ্চয়ই জরুরি, সবচেয়ে জরুরি খাদ্যাভ্যাস। আচ্ছা, আর যদিও আপনি মানে প্রথম দিকে কিছুটা বলেছিলেন, একটু ডিটেইলে জানতে চাই। আমি ছোট্ট একটা মানে নিউজ দিয়ে আমি শুরু করি। কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তর ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন তৈরি করেছেন, এবং এটি ওয়ার্ল্ড ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং আমাদের যে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সহযোগিতায় আমি সেই প্রোগ্রাম, যে বুকলেটটা প্রকাশনার প্রোগ্রামে আমাদের জাতীয় অধ্যাপক একে আজাদ খান স্যার ছিলেন। তিনি সেদিন তার বক্তব্য বলেছেন যে সম্প্রতি শোনা যাচ্ছে যে ডায়াবেটিস নিরাময় হয়, মানে টাইপ 2 ডায়াবেটিস, এবং তিনি বলছেন যে এটা অত্যন্ত উত্তেজনকর একটা খবর। আসলে যেটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস নিরাময়যোগ্য, এবং এটি নানানভাবে কিন্তু মানে নিউজ আসছে। তো ডিটেল যেটা হচ্ছে যে আসলে আমরা যদি মানে মূল রুটে আসতে হবে যে আসলে আমরা কি খাবো এবং কিভাবে খাবো, কেন খাবো, কখন খাবো। আমরা হচ্ছে আমরা কি খাবো এর উত্তর খুঁজতে গেলে আমাদের নৃবিজ্ঞানীরা বলছেন যে আমাদের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, হরিণের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট, বাঘের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 7 ফিট গড়ে। আচ্ছা, আমরা আমাদেরটাই জানি যে আসলে আমাদের মানে বর্তমান সময়ে যেসব খাবার আমরা সামনে দেখি, কি খাওয়া আমাদের জন্য ভালো। আমি ওটাতে আসছি যে আমাদের পরিপাকতন্ত্র ইন্ডিকেট করছে আমরা মূলত ভেজিটেরিয়ান, খাচ্ছি আমরা বাঘের মতো, 1 নম্বর। 2 নম্বর যেটি হচ্ছে আমাদের দাঁত 32টি দাঁত, এর মধ্যে 4টা হচ্ছে কুকুর, বেড়াল এবং বাঘের মতো, 28টা হচ্ছে তৃণভোজী প্রাণীর মতো। এইটিকে সামনে নিয়ে এসে নৃবিজ্ঞানীরা বলছেন যে আমাদের প্রতিদিন 90% খেতে হবে উদ্ভিজ্জ খাবার, আর 10% মধ্যে থাকতে হবে প্রাণীজ খাবার। এই ব্যালেন্সটা করতে হবে, আর এটি হচ্ছে প্রতিদিন। আর যদি আমরা সাপ্তাহিক বেসিসে করি তাহলে এইভাবে আমরা কোয়ান্টাম থেকে এইভাবে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা নিজেরা চর্চা করি। সেটি হচ্ছে সপ্তাহে 2 দিন ছোট মাছ খাবেন, 2 দিন বড় মাছ, বেটার হচ্ছে যদি সামুদ্রিক মাছ থাকে, এবং 1 দিন মাংস, বেটার হচ্ছে দোপায়া মানে মুরগি। আচ্ছা, গরু, খাসির মাংস অকেশনাল, মাসে 1 দিন বা সর্বোচ্চ 2 দিন হতে পারে, পরিমাণ কম দিনের বেলা। আর বাকি 2 দিন উদ্ভিজ্জ আমিষ, মানে
অর্থাৎ হচ্ছে লাল চালের ভাত, লাল আটা রুটি, এর ভিতরে আমিষ আছে। ভাতের বিষয়টা জানতে চাচ্ছিলাম, মানে লাল চালের ভাত। জি জি, মানে ভাত, আমরা তো কার্বোহাইড্রেট অনেক বেশি খাই। শেষ করে ফেলি। Okay, লাল চালের ভাত, লাল আটা রুটি, ডাল, বাদাম, বীজ, বিন, এই সবগুলি হচ্ছে বিকল্প প্রোটিন। আর প্রতিদিন একটা ডিম খাবেন তিনি, ব্যাস, তাহলে তিনি এই পুরো বিষয়টাকে গুছিয়ে নিতে পারবেন। আর লাল চালের ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা এমন এক যুগে বসবাস করছি। আমি ছোটবেলায় ঢেঁকি ছাটা চাল খেয়েছি। ঢেঁকি ছাটা চাল মিন্স ইটস এ হোল গ্রেন, পূর্ণ শস্য দানা। সৃষ্টিকর্তা যে যা কিছু উপাদান দিয়ে একজন মানুষকে শস্য দানা পাঠিয়েছেন, আমরা ছোটবেলায় তাই খেয়েছি। অটোমেটিক রাইস মিল আসার ফলে কী হলো, চালের যে 3টা লেয়ার, বাইরেটাকে বলে ব্র্যান, মাঝেটাকে এন্ডোস্পার্ম, এবং ভেতরটাকে হচ্ছে খেয়াল হচ্ছে না, তো বাইরের লেয়ারটা হচ্ছে ব্র্যান। এই ব্র্যানে থাকে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন, সবগুলো আমরা ফেলে দিচ্ছি, অধিকাংশ ফেলে দিচ্ছি যখন আমরা অটোমেটিক রাইস মিলে সাদা চাল খাচ্ছি। এবং এটা নিয়ে এই যে মহামান্য হাইকোর্ট সম্প্রতি মানে রুল জারি করেছেন, এই যে মিনিকেট, তারপর হচ্ছে আপনার ওই যে আর কি আছে, এগুলো অ্যাকচুয়াল কোনো না, বিধান 28, বিধান 29, বিধান 50, এগুলোকে ছেটে বাজারজাত করা হচ্ছে। বুঝতে পেরেছি আপনার কথা। এই ক্ষেত্রে আমি একটু মানসিক প্রশান্তির বিষয়ে আসতে চাই। খাবার দাবারে যদি নিয়মকানুন মেনে চলেন মানুষ, তাহলে তো পরিত্রাণ পাওয়াই যায় অনেক রোগ থেকে। সেক্ষেত্রে একটু মানসিক অ্যাংজাইটিতে অনেকেই থাকে, সেই ক্ষেত্রে আসলে এই সুস্থতার জন্য কিছু করতে পারে কিনা মানুষ? আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, অনেক সৃষ্ট জীব আছে, কিন্তু মানুষ সৃষ্টির সেরা কেন, তার অত্যন্ত সংবেদনশীল একটা মন আছে, এবং এই মন দেহকে সারাক্ষণ প্রভাবিত করছে। এটা নিয়ে নতুনটা বিজ্ঞান তৈরি হয়েছে, নিউ সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বডি। ডক্টর হার্বার্ট বেনসন, তিনি কার্ডিওলজি প্রফেসর হার্বার্ট মেডিকেল স্কুলের, তিনি দেহের উপর মনের প্রভাব দেখে গবেষণা করে তিনি কার্ডিওলজির প্র্যাকটিস বাদ দিয়ে তিনি নতুন একটা ফ্যাকাল্টি তৈরি করেন হার্বার্ট মেডিকেল স্কুলে, যে মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউট। এবং তিনি বলছেন, আমরা যখন চাপের সম্মুখীন হই, তখন আমাদের শরীর থেকে নানা রকম কেমিক্যাল, ক্ষতিকর কেমিক্যাল বেশি বেশি রিলিজ হয়, বিশেষ করে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং কর্টিসল। এবং এই কেমিক্যালগুলো খুব ক্ষুদ্র মাত্রায় থাকে, যে কোনো ইমার্জেন্সি মিট আপ করার জন্য। কেউ আমাকে তাড়া করেছে, আমি দ্রুত দৌড় দিয়ে পালায় যাব, এটা হচ্ছে এই কেমিক্যালগুলো সহযোগিতা করে। আচ্ছা, একটু সংক্ষেপে জানতে চাই, মানসিক প্রশান্তিটা আসলে মেডিটেশন কি? যখন আমি স্ট্রেসে পড়ছি, তখন এই কেমিক্যালগুলো সবসময় রিলিজ বেশি হচ্ছে, আমাকে অস্থির করে রাখছে, এবং এই অস্থির মনের বহিঃপ্রকাশ হচ্ছে এই রোগগুলো। আমি যখন মেডিটেশন করছি, ঠিক এই কেমিক্যালগুলো রিলিজ নর্মাল হয়ে যাচ্ছে, স্বাভাবিক থাকছে, আমার অস্থিরতা দূর হয়ে যাচ্ছে, দেহ মন স্থির হচ্ছে, এই রোগগুলো তখন আমি প্রতিরোধ করতে পারছি, ইভেন থাকলেও ধীরে ধীরে এটা আমার নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে আমরা যেসব এখন শুরুতে যেসব রোগের কথা বলছিলাম, হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস, আপনি বলছেন যে লাইফস্টাইল যদি পরিবর্তন করা যায়, তাহলে কি এই রোগগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব? অফকোর্স সম্ভব, কারণ এটা তো প্রুভড, এটা কোনো থিওরি নয়, এটি প্রুভড। আমেরিকাতে প্রুভড হচ্ছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে গত 13 বছর থেকে কাজ করছি, দিস ইজ প্রুভড, যে কেউ যদি সুনির্দিষ্টভাবে তার যদি ব্লকেজ হয়, তার যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, যদি হাইপারটেনশন হয়, যদি তার যেটা প্রাইমারি হাইপারটেনশন, যদি তার ফ্যাটি লিভার ডিজিজ হয়, তার ওবেসিটি থাকে, তিনি সুনির্দিষ্ট ফর্মুলা ফলো করলে অবশ্যই এটা থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, থাকলে বেরিয়ে আসতে পারবেন, নিরাময় করতে পারবেন। দিস ইজ প্রুভড। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে জীবনযাপন সুস্থভাবে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং দর্শকরাও নিশ্চয়ই শুনে উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদের প্রতি থাকলো কৃতজ্ঞতা। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।